14,337 কোটি 38 লাখ টাকা ব্যয়ে 11টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিধ্বস্ত উপকূলীয় এলাকা, 11 জনের মৃত্যু, পানিবন্দী কয়েক হাজার মানুষ, ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার। তৃতীয় ধাপে দেশের 90 উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ আগামীকাল, সকল প্রস্তুতি সম্পন্ন, 300 প্লাটুন বিজিবি মোতায়েন। ঈদ উল আজহা ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 2রা জুন, ফিরতি টিকিট পাওয়া যাবে 10ই জুন। এবারও 100% টিকিট বিক্রি হবে অনলাইনে। রাফায় হামলার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় সত্ত্বেও গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। এবং আইসিসি টি-20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে রাতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ দুপুর 2টার সংবাদে, সাথে আছি আমি নীলুফার জাহান। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। মানব জাতির অস্তিত্ব রক্ষার জন্য শান্তি একান্ত দরকার। এই শান্তির মধ্যে সারা বিশ্বের সকল নরনারীর গভীর আশাকাঙ্ক্ষার মূর্ত হয়ে রয়েছে। ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত না হলে শান্তি কখনো স্থায়ী হতে পারে না। 14,337 কোটি 38 লাখ টাকা ব্যয়ে 11টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটি একনেক। আজ রাজধানীর শের-ই-বাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, পরিকল্পনা কমিশনের সদস্যগণ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। সভায় অনুমোদিত প্রকল্পগুলো হল চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলাধীন কর্ণফুলী নদী এবং সংযুক্ত খালসমূহের বিভিন্ন স্থানে ভাঙন রোধকল্পে তীর সংরক্ষণ কাজ, দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী ও আনোয়ারা উপজেলায় টেকসই পানি ব্যবস্থাপনা, নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার 48 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন চালের আধুনিক স্টিল সাইলো নির্মাণ, রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ফর রিপারপোজিং অব এগ্রিকালচারাল পাবলিক সাপোর্ট অ্যাওয়ার্ডস সাস্টেইনেবল ফুড সিস্টেম ট্রান্সফরমেশন ইন বাংলাদেশ প্রকল্প, বিআইডব্লিউটিসির জন্য 35টি বাণিজ্যিক ও 8টি সহায়ক জলযান সংগ্রহ এবং 2টি নতুন স্লিপওয়ে নির্মাণ প্রকল্প, কুমিল্লা, লালমাই, চাঁদপুর, লক্ষ্মীপুর, বেগমগঞ্জ এবং বেগমগঞ্জ, সোনাইমুড়ি, রামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক 4 লেন সড়ক উন্নয়ন প্রকল্প সহ 11টি প্রকল্প। একনেক সভা শেষে পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুস সালাম ব্রিফ করেন। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে আজ পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ফিনল্যান্ড, গুয়েতমালা এবং আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতগণ। সকালে বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাদের গার্ড ও বর্ডার প্রদান করে। ফিনল্যান্ডের রাষ্ট্রদূত কিমু লাহদেভিরতা, গুয়েতেমালার রাষ্ট্রদূত ওমার লিসান্দ্রো কাস্তান্দো সোলারেস এবং আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি রাষ্ট্রপতির কাছে তাদের পরিচয়পত্র পেশ করেন। নতুন রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, বাংলাদেশ বিশ্বের সকল দেশের সাথে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী। তিনি বলেন, কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিকে বাংলাদেশ অগ্রাধিকার দেয়। বাংলাদেশে বিরাজমান বিনিয়োগ বান্ধব পরিবেশ ও অন্যান্য সুযোগ সুবিধার উল্লেখ করে রাষ্ট্রপতি সম্ভাবনাময় খাতসমূহে বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ নিতে নতুন রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মানবিক বিবেচনায় বাংলাদেশ আশ্রয় দিলেও বর্তমানে এটি একটি বড় সমস্যা। তিনি রোহিঙ্গাদের সম্মানজনক স্বদেশ প্রত্যাবাসনে বন্ধু রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাসমূহের সহযোগিতা কামনা করেন। সাক্ষাৎকালে ফিনল্যান্ড, গুয়াতেমালা এবং আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতগণ বাংলাদেশে দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। নতুন দূতরা জানান, বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের সম্পর্ক উন্নয়নে তারা কাজ করবেন। সাক্ষাৎকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম খান এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বরিশালে 7 জন, ভোলায় 3 জন এবং ঝালকাঠিতে 1 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ঘর বাড়ি, মাছের ঘের ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পানিবন্দী রয়েছেন অনেক মানুষ। ক্ষতিগ্রস্তদের সহায়তায় 6 কোটি 85 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে পুরোপুরি বিপর্যস্ত হয়েছে বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চল। দেয়াল ধস, গাছ চাপা পড়ে জেলায় 3 জন নিহত হয়েছে। বরিশাল বিভাগের 6 জেলায় ঝড়ে মারা গেছে মোট 7 জন। আকাশ এখনও মেঘাচ্ছন্ন, চলছে থেমে থেমে বৃষ্টি। রোববার থেকে আজ সকাল পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। ভোলায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে নারী শিশু সহ 3 জন নিহত, কয়েক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত। এদিকে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে জেলায় 2000 বাড়িঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় ও 5158টি ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তবে ক্ষয়ক্ষতির এই তালিকা আরও লম্বা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে কুয়াকাটা সহ পটুয়াখালীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও পানিবন্দী রয়েছে হাজার হাজার পরিবার। উপকূলের অনেক স্থানে এখনও ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। জেলা প্রশাসনের প্রাথমিক তথ্য মতে জেলায় 9105টি পুকুর, 765টি মাছের ঘের এবং 120টি কাঁকড়া ঘের প্লাবিত হয়েছে। এতে মৎস্য চাষীদের 13 কোটি 33 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া জেলায় 3500 কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আমাদের ঘর দুয়ার মনে করেন সবগুলা গাছ গোছ পড়ে ভাঙিয়া গেছে। আর আমরা ছাগল মরছে, গরু ছাগল মরছে। তারপর রাইতে আমাদের মানুষজন টাইনে টিনে বাইকে নিয়ে পরিশোধে রাখছে। এর মাছটা সবগুলো গেছে। কিছু নাই এই জায়গায়, আমরা অসহায় পাতিলে দুটো বাথরুম দেখাবো, এ ব্যবস্থা কিছু নাই। চেয়ারম্যানে আমার কাল খিচুড়ি খাওয়াইছে, আমরা আমরা খাইছি আর খাইনি। আমরা এদিকে ঝালকাঠিতে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। জেলার কাঠালিয়া উপজেলায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গাছ চাপায় 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কৃষি, মৎস্য, বিদ্যুৎ সহ বিভিন্ন বিভাগের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। আমার 2-3টে গাছ পড়ে টিন ফেসা দিয়ে গেছে, ঘরের মধ্যে একাত পেরি আর ডাব্বি গাছ একাত। এলাকা অনেক ক্ষতি হয়েছে, রাস্তাঘাট ভাঙ্গেছে দিয়ে গেছে। খুলনায় ঘূর্ণিঝড় রেমালের দুর্যোগ কাটিয়ে মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে। রাস্তাঘাটে উপড়ে পড়া গাছপালা অপসারণ করা হচ্ছে, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত করা হচ্ছে। খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগ পরবর্তী স্বাভাবিক জীবনে ফিরতে মানুষকে শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। এছাড়াও ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে সাতক্ষীরার উপকূলীয় জনপদ। জেলা প্রশাসনের ঘূর্ণিঝড় নিয়ন্ত্রণ কক্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী বিধ্বস্ত হয়েছে 1468টি বাড়িঘর। সাতক্ষীরা জেলা প্রশাসক জানান, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সরকারিভাবে সহায়তা দিতে কাজ করছে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন। আগামীকাল তৃতীয় দফায় 90টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। 109টি উপজেলা নির্বাচনের কথা থাকলেও ঘূর্ণিঝড়ের কারণে 19টি উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামীকাল অনুষ্ঠিত নির্বাচনী কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম। নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে মাঠে নামানো হয়েছে বিজিবি, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচন অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার কাজ পরিচালনায় মাঠে রয়েছেন বিচারিক ম্যাজিস্ট্রেট ও আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী 2রা জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। ফিরতি ঈদযাত্রার টিকিট বিক্রি শুরু হবে 10ই জুন। আজ রেল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান রেল পথমন্ত্রী জিল্লুল হাকিম। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঈদ উপলক্ষে এবার আন্তনগর ট্রেনে 33,500 টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে।
সংবাদ সম্মেলনে জানানো হয় আগামী 2রা জুন বিক্রি হবে 12 জুনের অগ্রিম টিকিট। একইভাবে 3রা জুন দেওয়া হবে 13 জুনের, 4ঠা জুন দেওয়া হবে 14 জুনের, 5ই জুন দেওয়া হবে 15 জুনের এবং 6ই জুন দেওয়া হবে 16 জুনের অগ্রিম টিকিট। একইভাবে 10 থেকে 14 জুন পর্যন্ত 20 থেকে 24 জুনের ফিরতি টিকিট অগ্রিম বিক্রি করা হবে। 20 জুনের অগ্রিম টিকিট দেওয়া হবে 10 জুন, 21 জুনের টিকিট দেওয়া হবে 11 জুন, 22 জুনের টিকিট দেওয়া হবে 12 জুন, 23 জুনের টিকিট দেওয়া হবে 13 জুন এবং 24 জুনের টিকিট দেওয়া হবে 14 জুন। সংবাদ সম্মেলনে জানানো হয় টিকিট অনলাইনে বিক্রি করা হবে, তবে এর বাইরে 25% আসনবিহীন টিকিট কাউন্টার থেকে বিক্রি করবে রেলওয়ে। ঈদ উপলক্ষে এবার দেশের বিভিন্ন রুটে 20টি বিশেষ ট্রেনের ব্যবস্থা রেখেছে বাংলাদেশ রেলওয়ে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দৃষ্টি প্রতিবন্ধকতা ও অন্ধত্বের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে নেতৃত্বে থাকবে বাংলাদেশ। সোমবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র এন্টিগা এন্ড বারবুডার রাজধানী সেন্ট জনসে জাতিসংঘ আয়োজিত ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রের 4র্থ সম্মেলনের অফিসিয়াল সাইডলাইন ইভেন্ট সর্বজনীন চক্ষু সেবা আলোচনায় এই অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ উদ্যোগ বিশ্বব্যাপী 14,500 কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চোখের প্রাথমিক যত্ন ও চিকিৎসা পরিষেবা প্রদান সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। বিশ্বব্যাপী দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য শিক্ষা উপকরণ উন্নয়ন এবং ডিজিটাল সাক্ষরতা প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। আলোচনায় এন্টিগো অ্যান্ড বারবুডার পররাষ্ট্র, কৃষি ও বাণিজ্য মন্ত্রী সেদ গ্রেইন এবং জাতিসংঘে আয়ারল্যান্ডের স্থায়ী প্রতিনিধি ফার্গাল মিথেন, পর্তুগালের স্থায়ী প্রতিনিধি পৌলা জ্যাকারিয়াস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক ওয়ার্নার ওবারমায়ার বক্তব্য দেন। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে স্থল নিম্নচাপটি বর্তমানে সিলেট ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপে তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও সিলেট, ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সারা দেশে তাপমাত্রা কিছুটা বাড়লেও তাপপ্রবাহ হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, সবগুলো লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ করবে না ইসরায়েল। রাফায় ইসরায়েলের অভিযানে 45 জন নিহতের ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা ও সমালোচনার মধ্যেই নেতানিয়াহু এই ঘোষণা দিলেন। তবে রাফায় হতাহতের ঘটনাকে মর্মান্তিক ভুল হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। হামলার পর ইসরায়েলের পার্লামেন্টে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু বলেন, এই সংঘাতে যারা জড়িত নন তারা যেন ক্ষতিগ্রস্ত না হন সেই বিষয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তিনি বলেন, রাফায় যারা লড়াইয়ের সঙ্গে যুক্ত নন এমন 10 লাখ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে এই হামলার পর নিন্দা জানিয়েছেন আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। ইসরায়েলকে আন্তর্জাতিক বিচার আদালতের সাম্প্রতিক নির্দেশনা মেনে রাফায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই জোটের প্রধান কূটনীতিক জোসেফ বোরেল রোববারের হামলাকে ভয়াবহ বলে উল্লেখ করেন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চীনের প্রধানমন্ত্রী লি খিয়াং, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল শীর্ষ সম্মেলনে অংশ নেন। সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সাধারণ ক্ষেত্রগুলোতে সম্পর্ক সুদৃঢ় করতে হবে। জাপানের প্রধানমন্ত্রী বলেন, আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির জন্য এই 3 দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সম্মেলনে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা হয়। ফিরছে আবারও দেশের খবরে। আজ নিরাপদ মাতৃত্ব দিবস। গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব পরবর্তী সময়ে সব নারীর জন্য নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছর এই দিবসটি পালন করা হয়। নিরাপদ মাতৃত্ব বিষয়ে জনসচেতনতা বাড়াতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগী সংগঠন নানা কর্মসূচি পালন করছে। রোজিনা রোজির প্রতিবেদন। মাতৃত্ব একজন নারীর জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সব নারী চায় মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে। তাদের সবার প্রত্যাশা থাকে তার প্রিয় সন্তান যেন সুস্থভাবে পৃথিবীতে আসে। গর্ভকালীন সময়ে অনেক স্বপ্ন বুকে নিয়ে প্রিয় সন্তানকে এক নজর দেখার জন্য অধীর অপেক্ষায় থাকেন মা।
সন্তানের মুখ দেখার পর এক নিমেষেই সব কষ্ট ভুলে যান তিনি। তবে এই মা হওয়াটা মোটেই সহজ বিষয় নয়। গর্ভকালীন সময়ে একটু এদিক সেদিক হলেই ঘটতে পারে মাতৃমৃত্যু বা শিশু মৃত্যুর মতো ঘটনা। একটা মায়ের তো একটা সন্তান জন্ম দিতে অনেক কষ্টই হয়, 10 মাস গর্ভে রাখতে হয়। আমি চাই ভবিষ্যতে যেন কোনো মা তার সন্তান জন্ম দিতে না মারা যায়। মাকেও হাসপাতালে এসে মাসে মাসে চেক আপ করানো উচিত, ডাক্তার যেভাবে বলবে ওইভাবে ডাক্তার চেক আপ করানো উচিত। জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে গর্ভকালীন ও প্রসবকালীন জটিলতায় বিশ্বে প্রতিদিন 830 জন নারী মারা যান। এর 99% মৃত্যুই উন্নয়নশীল দেশে হয়ে থাকে। বাংলাদেশে প্রতি 1 লাখ প্রসবের মধ্যে মাতৃমৃত্যুর হার 165 জন। তাই মৃত্যুহার কমাতে একজন নারীর গর্ভকালীন সময়ে কমপক্ষে 4 বার স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া ও চিকিৎসকের পরামর্শ মেনে চলার কথা বলা হয়ে থাকে। মা ও গর্ভের শিশুর স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতি বছর উদযাপন করা হয় নিরাপদ মাতৃত্ব দিবস। ঠিক সময় চেকআপে আসি, মাসে মাসে যখন বলে দেয়, এখান থেকে ওষুধগুলোও খুব ভালো দেয়। আমি চাই আমার বাচ্চা সুস্থ সবলভাবে পৃথিবীতে আসুক, এজন্য আমি ডাক্তারি নিয়ম কারণগুলো সব মেনে চলছি। এদিকে মায়েদের হোম ডেলিভারিকে মাতৃমৃত্যুর অন্যতম কারণ বলে মনে করছেন চিকিৎসকরা। তারা হোম ডেলিভারিকে নিরুৎসাহিত করতে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান। WHO বলে যে কমপক্ষে 8টা ANC ভিজিট দেওয়া উচিত, মানে অ্যান্টিনেটাল চেক আপ ভিজিট। আমাদের দেশে আমরা প্রেক্ষাপটে যার যতটা মারা অতটা আসতে পারে না, আমরা বলি মিনিমাম 4টা ভিজিট আপনারা নেবেন, তাতে করে তার ফিজিক্যাল চেক আপ, তার নিউট্রিশন ফ্যাক্টর, এভরিথিং আমরা দেখতে পারি এবং বাচ্চাটা কেমন আছে পেটে সেটা দেখতে পারি। বাচ্চা যখন জন্ম হলো নর্মাল, কিংবা ইন কেস অফ ইমার্জেন্সি সিজার হলো, আমরা এখানে বলতে চাই প্রত্যেকটা বাচ্চাকে বুকের দুধ স্টার্ট করে দেওয়ার জন্য। সমাজের প্রতিটি মানুষ যদি তারা সচেতন হন যে ফ্যাসিলিটি ডেলিভারি করব হাসপাতালে এবং আমরা সেখানে যা যা পরামর্শ দেওয়া হয় মেনে চলব এবং আমরা সুন্দর একটা শিশু জন্ম দেব। 1998 সাল থেকে সারা দেশে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়ে আসছে। 2015 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই উদ্যোগকে টেকসই উন্নয়নের অন্তর্ভুক্ত করে। রোজিনা রোজি, বাংলাদেশ টেলিভিশন। জাপানের নাগাসাকিতে নির্মিত শান্তি স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরী। আজ জাপানের নাগাসাকি শহরের পিস পার্কে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে নির্মিত শান্তি স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নবিরুল ইসলাম এবং নাগাসাকির মেয়র শিরো সুজুকি উপস্থিত ছিলেন। স্থপতি অনিন্দ পণ্ডিতের নকশাকৃত 3 মিটার উঁচু এই স্মৃতিস্তম্ভটি কালো গ্রানাইট ও সাদা মার্বেল পাথর দিয়ে নির্মিত। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবে একটি পারমাণবিক বোমা মুক্ত শান্তিপূর্ণ বিশ্বের অন্বেষণে জাপানের জনগণ এবং বিশ্বের শান্তি সংস্কৃতির বার্তা পৌঁছে দেওয়ার অংশ হিসেবেই শান্তি স্মৃতিস্তম্ভটি নির্মিত হয়েছে। গাজায় গণহত্যা নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ ও প্রচারের মাধ্যমে ডয়েচে ভেলেকে মানবাধিকারের প্রতি তার অঙ্গীকার এবং গণমাধ্যমের স্বাধীনতা প্রমাণের আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আজ রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের সম্মেলন কক্ষে অনগ্রসর প্রান্তিক ও সুবিধা বঞ্চিত নাগরিকের তথ্য অধিকার বিষয়ে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী এ আহ্বান জানান। অর্থে মানুষের যে মানবাধিকার, যে মানুষের ওই মানবাধিকারের প্রোটেকশন সবসময় অবহেলিত হয়েছিল, সবসময় বঞ্চনা ছিল, সেইখানে কিন্তু কেউ হাত দেয়নি। বঙ্গবন্ধু কোন হাত দিয়েছেন, সমাধান করেছেন, কিন্তু শেখ হাসিনার চোখ আড়ায়নি, উনি কিন্তু সেখানে হাত দিয়েছেন, সেখানে গিয়েছেন। তবে আমি মনে করি বাংলাদেশের সকল মানুষকে অন্তর্ভুক্তিমূলকভাবে উন্নয়নের মধ্যে এনে আমাদের এগিয়ে যেতে হবে, না হলে কিন্তু আমাদের উন্নয়ন হবে কিন্তু সেটা টেকসই হবে না। এবং মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেন, কমিটমেন্ট ফর দ্য পিপল অফ দিস কান্ট্রি আনবিলিভেবল। মোহাম্মদ আলী আরাফাত বলেন, ভূমিহীনদের মানবাধিকার সংরক্ষণ, তাদের ভোটাধিকার সংরক্ষণ এবং ভোট প্রদানের অধিকার দেওয়ার মাধ্যমে তাদের মানবাধিকারের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, তথ্য একটি শক্তি, সবাইকে সমানভাবে তথ্য পাবার অধিকার নিশ্চিত করতে হবে। তথ্য সঠিক হলে ভালো, কিন্তু ভুল তথ্য ভয়াবহ ক্ষতি করতে পারে। তাই সঠিক তথ্য পাওয়ার নিশ্চয়তা দেওয়ার পাশাপাশি অপতথ্যকেও রোধ করতে হবে, কারণ স্বচ্ছতা এবং জবাবদিহিতা ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়া অসম্ভব। প্রধান তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালেকের সভাপতিত্বে কর্মশালায়
অ্যারোমা দত্ত এমপি, তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক, মাসুদা ভাট্টি ও ইউএসএআইডির অফিস ডিরেক্টর এলেনা টেন্সি বক্তব্য রাখেন। ঘূর্ণিঝড় রেমালের কারণে উপকূলীয় এলাকায় প্রায় 15,000 টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় ওইসব এলাকায় মোবাইল যোগাযোগে বিঘ্ন ঘটে। ইতোমধ্যেই মোবাইল অপারেটররা নেটওয়ার্ক পরিস্থিতি ঠিক করতে কাজ শুরু করেছে। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে আগামী 2-1 দিনের মধ্যে মোবাইল যোগাযোগ স্বাভাবিক হবে। বিস্তারিত জান্নাতুল ফেরদৌসের রিপোর্টে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ উপকূলীয় জেলায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে মোবাইল নেটওয়ার্ক। বিদ্যুৎ সংযোগ না থাকায় মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে। এ অবস্থায় বন্ধ হয়ে গেছে অনেকের মোবাইল ফোন। অনেকেই ফোনে আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ এমটবের মহাসচিব লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার বলেন, শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের আঘাতে উপকূলীয় 9 জেলার প্রায় 15,000 মোবাইল টাওয়ার উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ সরবরাহে বিঘ্নের কারণে এসব এলাকায় মোবাইল নেটওয়ার্ক সেবাও বিঘ্নিত হচ্ছে। তিনি জানান, নেটওয়ার্ক দ্রুত ফিরিয়ে আনতে মোবাইল অপারেটররা বিদ্যুৎ কর্তৃপক্ষ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সঙ্গে কাজ করছে। বিদ্যুৎ সরবরাহটা সঠিকভাবে আমরা পাচ্ছিলাম না, যার কারণে আমাদের যে সেকেন্ডারি যে ব্যাকআপগুলো থাকে ইউপিএস এবং জেনারেটর, ওটা দিয়ে আমরা চালানোর পরেও যেটা দেখা গেছে যে আসলে 25,000-এর মতো সাইট যেটা ডাউন ছিল। আমরা মনে করি যে বিদ্যুৎ সরবরাহটা স্বাভাবিক হলেই আমাদের এই সাইটগুলো আমরা খুব দ্রুতই আপ করে ফেলতে পারবো এবং ইনফ্যাক্ট আজকে সকাল থেকে কিছু কিছু সাইট অলরেডি আপ হওয়া শুরু করেছে। সংশ্লিষ্ট যারা ব্যক্তি আছে তারা ওই সমস্ত জায়গায় অলরেডি তারা কাজ করা শুরু করেছেন। সো সব কিছু মিলিয়েই আমার মনে হয় যে পরিস্থিতি স্বাভাবিক হতে হয়তো আর 2-1 দিন সময় লাগতে পারে। উপকূলীয় অঞ্চলগুলোতে মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় বিঘ্নিত হচ্ছে ইন্টারনেট সেবাও। অকার্যকর হয়ে পড়েছে হাজার হাজার সাইট। দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে নিরলসভাবে কাজ করছে মোবাইল অপারেটররা। সারা দেশে আমরা যখন বলছি যে প্রায় 13 কোটির বেশি ইন্টারনেট গ্রাহক আছেন, এর মধ্যে কিন্তু 12 কোটির মতো সাবস্ক্রাইবার কিন্তু মোবাইল নেটওয়ার্কের উপরেই কিন্তু ইন্টারনেট ব্যবহার করে। সো 22 বা 25,000 সাইট যেটা ডাউন হয়েছে, তারা একই সাথে ইন্টারনেটের সরবরাহটাও পাচ্ছে না, একই সাথে তারা ভয়েস কলও করতে পারছে না, একই সাথে তারা অন্য যে সমস্ত সেবাগুলো আছে এটাও পাচ্ছে না। সো যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন আপনার কিন্তু ইন্টারনেটও প্রপারলি তারা চলে আসবে। এছাড়া মোবাইল সংযোগ বিচ্ছিন্ন এলাকাগুলোকে দ্রুত সংযোগের আওতায় ফিরিয়ে আনতে মোবাইল অপারেটরদের পক্ষ থেকে গঠন করা হয়েছে একটি ইমার্জেন্সি রেসপন্স টিম। জান্নাতুল ফেরদৌস, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। এবারে কৃষি সংবাদ। তিল চাষে খরচ ও রোগবালাই কম এবং তেমন পরিচর্যার প্রয়োজন না থাকায় ঝালকাঠিতে বাড়ছে এর চাষ। বীজ বপনের পরে মাত্র 3 মাসের মধ্যে ফসল ঘরে তোলা যায়। অন্যান্য ফসলের তুলনায় তিল চাষ 3 গুণ লাভজনক এবং স্থানীয় বাজার সহ সারা দেশে তিলের ব্যাপক চাহিদা রয়েছে। এই কারণে দিন দিন তিল চাষে আগ্রহী হয়ে উঠছেন জেলা কৃষকরা। ঝালকাঠি জেলা প্রতিনিধি জান্নাতুন নাইম দ্বীপের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ঝালকাঠির কাঠালিয়া, নলসিটি ও রাজাপুর উপজেলাতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে তিল চাষ। কৃষি বিভাগের পরামর্শে পতিত জমিতে তিল চাষ করে প্রত্যাশার চেয়ে বেশি ফলন ও ভালো দাম পেয়ে লাভবান হচ্ছেন জেলার কৃষকরা। স্থানীয় জাত ছাড়াও বাড়ি তিল 2, বাড়ি তিল 4 এবং বিনা তিল 3 চাষ করছেন কৃষক। রোগবালাই কম থাকায় কীটনাশক ছিটাতে হয় না, দিতে হয় না কোনো রাসায়নিক সার। এছাড়া আগাছা পরিষ্কার এবং পানি সেচেরও তেমন প্রয়োজন হয় না, তাই চাষ খরচ অনেক কম। তেল উৎপাদন ছাড়াও তিলের বহুমুখী ব্যবহার বাড়ার কারণে চাহিদা বাড়ছে। তাই তিলের চাষ করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন কৃষকরা। আমার এখানে 240 শতাংশ জমিতে আমি তিল চাষ করেছি, তাই সেখানে প্রায় 50,000 টাকার মতো আসতে পারে এবং ধানের 3 গুণ আসবে। তিল দিছি আমি 2 কাঠা জমি, মানে 6 শতাংশ জমিতে। তাই গতবারের চাইতে এবছর আমাদের তিল অত্যাধিক ভালো হয়েছে। ঝালকাঠি জেলায় চলতি মৌসুমে 392 হেক্টর জমিতে তিলের আবাদ হয়েছে, যা থেকে প্রায় 2.5 কোটি টাকার তিল উৎপাদন হবে বলে আশা করা যায়।
তিল চাষ করে ভালো ফলন পাওয়ার লক্ষ্যে কৃষি বিভাগ থেকে প্রদর্শনী কার্যক্রমের পাশাপাশি চাষিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হচ্ছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা চাচ্ছি কৃষকদের যেন ফলন বৃদ্ধি পায়, এই লক্ষ্যে কিন্তু আধুনিক উচ্চ ফলনশীল জাতের যে তিলের জাত, এই জাতগুলো কিন্তু সম্প্রসারণের লক্ষ্যে আমরা কিন্তু এবছর প্রদর্শনী কার্যক্রম গ্রহণ করেছি এবং কৃষকদেরকে কিন্তু প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, পরামর্শ প্রদান করা হচ্ছে কিভাবে তিল চাষ করে ভালো ফলন পাওয়া যায়। তিলের তেলে রয়েছে অনেক পুষ্টিগুণ এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এ তেল ত্বক ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাই সারা দেশে এর চাষ সম্প্রসারিত হলে ভোজ্য তেলের ঘাটতি ও চাহিদা মেটানো সম্ভব বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন। এবারে খেলার খবর। আইসিসি টি20 বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আজ রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। টেক্সাসের ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9:30টায়। এর আগে দ্বিপাক্ষিক টি20 সিরিজে 2-1 ব্যবধানে যুক্তরাষ্ট্রের কাছে হেরে যায় টাইগাররা। প্রথম 2 ম্যাচ যথাক্রমে 5 উইকেটে ও 6 রানে হেরে আগেভাগেই সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ। তৃতীয় শেষ ম্যাচ 10 উইকেটের বড় ব্যবধানে জিতে যুক্তরাষ্ট্রের কাছে হোয়াইট ওয়াশের লজ্জায় এড়ায় সফরকারীরা। বাংলাদেশ দ্বিতীয় শেষ প্রস্তুতি ম্যাচে 1 জুন শক্তিশালী ভারতের মুখোমুখি হবে। তারপর 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযানে নামবে টিম বাংলাদেশ। দুপুরে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। 14,337 কোটি 38 লাখ টাকা ব্যয়ে 11টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিধ্বস্ত উপকূলীয় এলাকা, 11 জনের মৃত্যু, পানিবন্দী কয়েক হাজার মানুষ, ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার। তৃতীয় ধাপে দেশে 90 উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল, সকল প্রস্তুতি সম্পন্ন, 300 প্লাটুন বিজিবি মোতায়েন। ঈদ উল আজহা ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 2রা জুন, ফিরতি টিকিট পাওয়া যাবে 10 জুন থেকে, ব্রিফিংয়ে রেলমন্ত্রী। রাফায় হামলার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় সত্ত্বেও গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। এবং আইসিসি টি20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে রাতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। খবর শেষ হলো, খোদা হাফেজ।